আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো প্রথম অধ্যায়ের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট ৫। পার্ট ৫, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। অর্থাৎ সরকারি যে কার্যক্রম আছে বা কার্যাবলী আছে, তারা কিভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বা এই তথ্য প্রযুক্তি কিভাবে ইউজ হয় সরকারি কাজে। ওকে, তো এখানে একটা দেখা যাইতেছে, এটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইটের একটা স্ক্রিনশট বা পিকচার এখানে দেওয়া আছে। ওকে, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কি? সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন, নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর, শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনা সহ বাস্তবায়ন করে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারি সকল কাজেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হল। তো প্রতিটি সরকারি কাজে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এখানে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে এগুলো আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে সরকারি তথ্যাদি প্রকাশ। সরকারি তথ্যাদি প্রকাশ ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য, যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। আর সংবাদপত্রে প্রকাশ হলে সংবাদপত্রকে কি দিতে হতো? এই যে টাকা দিতে হতো বিজ্ঞাপন বাবদ। ফলে সর্বসাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়ম কানুন জানা সম্ভব হতো না, কারণ সবাই তো পত্রিকা পড়ে না, ঠিক না? সবাই তো পত্রিকা কিনবে না এবং সবাই তো নোটিশ বোর্ডে গিয়ে ওই সরকারি প্রতিষ্ঠানে গিয়ে নোটিশ বোর্ড ফলো করবে না। বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে, এই যে ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে বা অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। আর পোর্টাল কি? পোর্টাল হচ্ছে যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। একটা ওয়েবসাইটে যদি অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত থাকে, তখন তাকে পোর্টাল বলে। মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে যায়। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হলো এই যে এখানে বাংলাদেশ gov.bd। এখানে বিভিন্ন সরকারি ওয়েবসাইটের লিঙ্ক আছে। তো যেখানে যে ওয়েবসাইটে একাধিক ওয়েবসাইটের লিঙ্ক থাকে, তাকে বলা হয় ওয়েব পোর্টাল। তো বাংলাদেশের আমাদের জাতীয় ওয়েব পোর্টালের নাম কি? www.bangladesh.gov.bd। এটা কিন্তু মনে রাখবা। এখানে গেলে তুমি অনেক সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা। ২ নম্বর, আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধন এর ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত সংগ্রহ করতে পারে। এছাড়া এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশ ইমেইল অভ্যস্ত নয়, তাদের মতামতও জেনে নেওয়া যায়। তো প্রায় আমাদেরকে এই যে সরকার কল দেয়। আগে তো আমাদের শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা কল দিত। এখন কয়দিন আগে দেখলাম আমাদের ইউনূস সাহেব আমাকে কল দিছেন। দিয়ে এই সেই যে বলতেছে, এখন দেখলাম আবার আমাদের সিলেটের সিটি নির্বাচন, জাতীয় নির্বাচনে এমপি মাওলানা, কি জানি মাওলানা, আচ্ছা ভুলে গেছি, উনি আমাকে কল দিতেছে, বলতেছে আমি মাওলানা বলতেছি, আমাকে ভোট দিয়েন। তো এরকম ভাবে মাঝে মাঝে অডিও কল বা রেকর্ডেড কল আমাদেরকে দেওয়া হয়। বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার, এই যে যেটা বললাম, সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছে দিতে পারে। বাংলাদেশে প্রায় ১২ কোটি লোকের, এই যে কত কোটি? ১২ কোটি। আগে একবার বলছিল, এটা মনে রাখবা। ১২ কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনের শর্ট মেসেজ সার্ভিস, যে আগেই বলে দিছিলাম এসএমএস এর ফুল মিনিং, শর্ট মেসেজ সার্ভিস বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে যায়। ওকে, তারপর হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবা। দোরগোড়ায় বলতে এই যে দুয়ারে দাঁড়িয়ে আরকি। মনে করো তোমার দুয়ারে সরকারি সেবা চলে যাবে এই যে আইসিটির মাধ্যমে। আ দোরগোড়ায় সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে
নাগরিক সেবা পৌঁছে দেওয়া। সাপোজ মনে করো এনআইডি কার্ড, আগে একটা এনআইডি কার্ড সংশোধন করতে বা জন্ম নিবন্ধন সংশোধন করতে অনেক ঝামেলা পোহাইতে হইতো। এখন দেখা যায় অনেক ইজিলি করা যায়। সামনে আরো ইজি করলে খুবই ভালো হইতো। কারণ এগুলা অনেক হ্যাসেল, মানে অনেক ঝামেলা এগুলা পরিবর্তন করা। আর আমাদের প্রতিটা পরিবারে এই সমস্যা লেগেই থাকে। হয় নামের সমস্যা, হয় ঠিকানার সমস্যা, এরকম আরকি। তো এটা কিন্তু এখন ইজি হইছে আগের থেকে। কিন্তু এটা আরো ইজি করা উচিত আমি মনে করি। তারপর হচ্ছে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় এবং কোনো না কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। যেমন এখন ই-পাসপোর্ট। এই যে তুমি ঘরে বসে ই-পাসপোর্ট তৈরি করতে পারতেছো বা আবেদন করতে পারতেছো। দেন অফিসে গিয়ে একদিন ছবি দিলা আর ফিঙ্গার দিলা, তোমার পাসপোর্ট রেডি হয়ে যায়। আর কোনো ঝামেলা নাই। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসেই এই যে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাগজবিহীন ১ম বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু করে কিন্তু সাস্ট। আর মজার বিষয় হচ্ছে কি জানো? আমি কিন্তু সাস্টে ইদানিং আ বিএড করতেছি। বি ব্যাচেলর অফ আ ব্যাচেলর অফ এডুকেশন, যেটা সংক্ষেপে বিএড নামে পরিচিত। আমি কিন্তু বিএড করতেছি সাস্ট থেকে। অর্থাৎ এই যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সাস্ট। তোমরা হয়তো অনেকে এই বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো। এটা সিলেটে অবস্থিত। নিমিষেই সম্পন্ন করতে পারে। তো আধুনিক তো এখন আমাদের দেশেও এখন এগুলা করা যায়। আ তবে আরো ব্যবহার বাড়াতে হবে আমাদের। তো আমাদের দেশেও বর্তমানে অনেক নাগরিক সেবা আ খুব সহজে পাওয়া যায়, এটাই বলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ই-পর্চা। ই-পর্চা এটা ই-পর্চা যদিও তোমরা এটা বুঝবা না। আমি নিজেও এগুলো অনেক সময় বুঝি না ই-পর্চা। তো আমার আব্বু বা যারা মুরুব্বি আছে এগুলা বুঝেন তারা। জমি জমার বিভিন্ন রেকর্ড সমূহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো। এই যে বললাম যেটা, বর্তমানে দেশের ৬৪ জেলায় ই-সেবা কেন্দ্র থেকে তা সহজ সংরক্ষণ করা যায়। ওইটাতে এখন জেলা কয়টা? ৬৪। আমাদের বাংলাদেশে মোট জেলা কয়টা আছে? ৬৪ টি জেলা। সেবা কেন্দ্র রয়েছে, তা সহজে করা যায়। এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড এর অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি জটিলকৃত হয়ে যাচ্ছে। সরি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে। ডিজিটালকৃত হয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির খুব সহজ হচ্ছে। তারপর হচ্ছে ই-বুক। সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটা www.nctv.gov.bd। এটা মনে রাখবা। এই যে আমি এই যে তোমাদের ৮ম শ্রেণীর আইসিটি বইটা আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিছি। আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিছি। তো তোমাদের বুক এটা কি তোমাদের হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট আরকি। তো এনসিটিভি ওয়েবসাইটটা কি মনে রাখবা। এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে। তাহলে ই-পুঁজি বা ই-পূর্জি, চিনিকলের পূর্জি, ইক্ষু সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয় করা হয়েছে। বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পূর্জি পাচ্ছে। ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। তারপর হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলতে মোবাইল ফোনে যে আমরা মেসেজ দিয়ে দেখতে পারি তার কথা বলা হইছে। আর ওয়েবসাইটে তো আর গেলেই পাওয়া যায়। ওয়েবসাইটে সার্চ করে তুমি তোমার রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি তোমার পাবলিক পরীক্ষার ফলাফল দেখতে পারো। মনে করো তুমি তোমার ৫ম শ্রেণীর দেখতে পারবা, ৮ম শ্রেণী, ৯ম, ১০ম শ্রেণীতে পারবা না, এসএসসি পারবা। তো বোর্ড পরীক্ষা, পাবলিক পরীক্ষাগুলো। তারপর হচ্ছে ই-স্বাস্থ্যসেবা, অর্থাৎ যে জায়গায় থাকে তার মানে কি ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা। অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা কারো কাছ থেকে স্বাস্থ্যসেবা নেই, তাকে বলা হয় ই-স্বাস্থ্যসেবা। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালসমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা এসএমএস এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। আ আ আ আ আচ্ছা, আমি এখনো অভিযোগ করি নাই। তবে অনেক সমস্যা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বা আ হস স্পেশালি হাসপাতালগুলোতে প্রচুর অনিয়ম, অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা তো আছেই। আচ্ছা, যাই হোক। অনলাইন আয়কর রিটার্ন প্রস্তুতকরণ। ঘরে বসেই এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরিও দাখিল করতে পারেন। তো যারা আয়কর দেয় বা আয় দেয়, রিটার্ন দেয়, তাদের জন্য এটা খুবই ইজি হইছে এখন। টাকা স্থানান্তর। এই যে তুমি এখন চাইলে আমার কাছ থেকে বিকাশে টাকা নিতে পারতেছো, আমার কাছ থেকে বিকাশে টাকা দিতেছো, এরকম আরকি। পোস্টাল, ক্যাশবোর্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়াও ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সহজে টাকা স্থানান্তর করা যায়।
এই জিনিসটা খুবই এফেক্টিভ। সাপোজ তুমি কক্সবাজারে গেলা, তোমার টাকা শেষ হয়ে গেছে। এখন তুমি কি করবা? এই যে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নিতে পারো। বা যদি তোমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকে, তখন তুমি এটিএম কার্ডের মাধ্যমে ওইখানে যদি শাখা থাকে তাহলে টাকা তুলতে পারো। অনেক সুবিধা পাওয়া যায়। তারপর কি বলছে? পরিষেবার বিল পরিশোধ, এই যে কারেন্ট বিল, গ্যাস বিল, নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। এই সকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকদের অনেক ভোগান্তি হয়েছে। মানে দেখা যায় লাইন দাঁড়াইতে হতো, এখানে লাইন বিল দেওয়ার জন্য। বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এইসব বিল পরিশোধ করে। এখন দেখা যায় আমি আমার ওয়াইফাই বিল কি করি? মোবাইলে দেই। আমি আমার এই যে বিদ্যুতের বিল কি দেই? মোবাইলের বিকাশের মাধ্যমে দিয়ে দেই। এগুলো কিন্তু আমার জন্য অনেক ইজি হইছে। এখন কিন্তু ওই যে কার্ডও সংগ্রহ করাও লাগতেছে না। মানে কাগজ আর পেপার যে বিষয়টা ছিল, এগুলো সম্পূর্ণ উঠে গেছে আর অনেক ইজি হয়ে গেছে। পরিবহন বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ। এই যে ট্রেনের বিষয়টা, এত সিন্ডিকেট, এটা বলার বাইরে। দেখা যায় তুমি ১ মাস আগে ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। মানে সিন্ডিকেট গুলো আগে নিয়ে যায়। কারণ ট্রেনে যাতায়াত খুবই আরাম, ভাড়া খুবই কম, একদম হ্যাসেল ফ্রি। কিন্তু ভাই ট্রেনের টিকিট পাওয়া যায় না। বাটপার এবং দালালে ভরা এখানে। বাস বা বিমানের টিকিট, বাস দিয়ে তো আর যাওয়া যায়। আর বিমান তো কখনো চড়ি নাই। চড়ি নাই বলতে বিমান দিয়ে যাই নাই কখনো। টিকিটের সংগ্রহ করা যায় কিভাবে এটাও জানি না। তবে অবশ্যই যায়। অনলাইনে আছে এগুলা। অনলাইন রেজিস্ট্রেশন, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি আরটিএসসি স্বয়ংক্রিয়ভাবে একটি উদাহরণ দেওয়া হলো। ব্যবসায় ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফার্ম গঠন করা হয়, তখন সেটিকে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হয়। ওকে? বাংলাদেশের নিবন্ধনের এরকম একটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানি। আচ্ছা, তাহলে বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানি কি? কোনো প্রতিষ্ঠানকে যখন সরকারি নিবন্ধন করতে হয়, তখন কোথায় যেতে হবে তাকে? বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানির কাছে ও ফর্ম সংগ্রহ অধিদপ্তর। তোমার ভুল না হতে সেখানে লাইন, তিল তিল দাঁড়ানোর সুযোগ নেই। গ্রাহকদের ভিড়, বিভিন্ন ধরনের দালালদের অত্যাচার ইত্যাদি ছিল এই প্রতিষ্ঠানের একসময়ের চিত্র। আইসিটি প্রয়োগের ফলে সেখানকার বর্তমান চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। আসলে এই যে একটু আগে বললাম, দালাল, বাটপার, চোর, মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরের ওয়েবসাইট www.roc.gov, এই যে এটা মনে রাখবা। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের অধিদপ্তরের ওয়েবসাইট কি? www.roc.gov.bd। যতটা ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের নাম মনে রাখবা। থেকে অনেক কাজ, কারণ এগুলো এমসিকিউ আসতে পারে যে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম সমূহের ওয়েবসাইটের নাম কি, নিচের কোনটি, এগুলো আসতে পারে, তো মনে রাখবা। কয়েকটি কাজের অতীত ও বর্তমান অবস্থা চক আকারে দেখানো হলো। কাজ, তো নামের ছাড়পত্র, অতীত কমপক্ষে ৭ দিন, বর্তমানে ৩০ মিনিট। উত্তর, ৭ দিন, কোথায় ৭ দিন আর কোথায় ৩০ মিনিট? নিবন্ধন কমপক্ষে ৩০ দিন, এখন কয়দিন? ৪ দিন। ও মাই গড! ১ মাস। ফি প্রদান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ফি প্রদান করতে হতো, এখন কি করতে? ব্যাংকের মাধ্যমে। কত ইজি হইছে! নিবন্ধনের যে যাতায়াত, অফিস যাতায়াত কমপক্ষে ৬ বার, আর এখন ১ বারও নয়। ওয়াও! শুধু ওয়াও! আসলেই কিন্তু এই যে তথ্য প্রযুক্তি, অনেক যারা এগুলা সুবিধা ভোগ করে তারা বুঝতে পারে তারা যে কি পরিমাণ শান্তিতে আছে। এই যে দেখো ৭ দিন, এখানে ৩০ দিন, ১ মাসে ৭ দিন, ৩৭ দিন। এখন আর তো হ্যাসেল তো আছেই, যাওয়া আওয়ার কস্ট, লাইনে দাঁড়িয়ে থাকার সময়, হেন-তেন আছেই। তারপর কি? দলগত কাজ। দলগত কাজগুলা তুমি তোমার টিচারের নির্দেশ অনুযায়ী করবে। তো আমি একটু হালকা ধারণা দিয়ে দিব। তারপর এই যে আমাদের স্পেশাল আকর্ষণ, নতুন শব্দের বিশ্লেষণ, এগুলা এখন আমরা ১ম এ দলগত কাজ দেখব, তারপর নতুন শব্দের বিশ্লেষণ দেখব। ওকে। দলগত কাজ কি বলা হয়েছিল? দলগত কাজে, এই যে দলগত কাজ, সরকারের আরো অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ দেখা যায়। মানে বইয়ে যেগুলা দিচ্ছে এগুলা ছাড়াও আর কোথায় কোথায় দেখা যায়, এগুলার লিস্ট। তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো। তো এই যে এখানে আর কি কাজে সরকারি কাজে আইসিটির ব্যবহার করা হয় তা উল্লেখ করার কথা বলা হয়েছে। তো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। তো এই যে প্রথমটা হচ্ছে, নির্বাচন কমিশন অফিসের সকল কার্যক্রম এখন কম্পিউটার নির্ভর। নির্বাচন কমিশন অফিসের সকল কার্যক্রম এখন কম্পিউটার নির্ভর। ভোটারের তথ্য সংযোজন, বিয়োজন থেকে শুরু করে সকল কার্যক্রম কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়। ভূমি ভূমি ব্যবস্থাপনা কার্যালয়ে সকল ভূমি তথ্য কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে। ফলে যে কোনো ভূমি সংক্রান্ত তথ্য এখন খুব সময় জানা যায়। তো তারপর হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ তে গাড়ির নাম্বারের ছাড়পত্র, ড্রাইভিং লাইসেন্স সহ সকল কার্যক্রম
কম্পিউটার সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। তারপর হচ্ছে সরকারি থানার অফিসিয়াল কার্যক্রম কম্পিউটার সিস্টেমে পরিচালিত হচ্ছে। বর্তমানে থানায় না গিয়ে অনলাইনে জিডি, এটা খুবই ভালো হইছে। অনলাইনে জিডি ফর্ম পূরণ করা যায়। এটা খুবই ভালো। সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য বর্তমানে অনলাইনে আবেদনপত্র পূরণ করা যায়। এই যে বইয়ের বাইরেও মনে করো তোমার চোখের সামনে আরো যে সরকারি কাজে আইসিটি ব্যবহার করা হয়, এগুলা তুমি বলে দিবা তোমার বন্ধুদের নিয়ে। ও এই তো আমি এখানে আর ৫ টা দিলাম। তোমাদের হয়তোবা আরো তোমার চোখের সামনে যা পড়ে তুমি তা এখানে এড করবা। আবার আমি যেগুলা দিছি এগুলা তোমার চোখের সামনে নাও পড়তে পারে। এগুলো তোমার যেগুলা মনে হয় এগুলা দিবা, ওকে? আমি এগুলা বলে দিলাম দাবিগত কাজটা যাতে তোমার জন্য ইজি হয়ে যায় এজন্য বলে দিলাম। এখন নতুন শব্দগুলো আমরা একটু দেখবো। নতুন শব্দ। তো নতুন শব্দ প্রথমে কি খুদে বার্তা, আগেই বললাম এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের লিখিত বার্তা, স্বল্প দৈর্ঘ্যের লিখিত বার্তা আদান প্রদানের পদ্ধতিকে ক্ষুদ্র বার্তা বলে। যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের লিখিত বার্তা আদান প্রদানের পদ্ধতিকে ক্ষুদ্র বার্তা বলে। মোবাইলে ১৬০ করে টেক্সট মেসেজ পাঠানো। এই যে উদাহরণ হচ্ছে ১৬০ অক্ষরের বেশি তুমি কি করতে পারবা না, লিখতে পারবা না, ওকে? ১৬০ অক্ষর। তারপর হচ্ছে ই পর্চা ইলেকট্রনিক পর্চা, ভূমি সংক্রান্ত খতিয়ান বা পর্চার তথ্য অনলাইনের মাধ্যমে সংরক্ষণ, অনুসন্ধান ও সরবরাহের ব্যবস্থাকে ই-পর্চা বলে। ভূমি সংক্রান্ত খতিয়ান বা পর্চার তথ্য অনলাইনের মাধ্যমে সংরক্ষণ, অনুসন্ধান ও সরবরাহের ব্যবস্থাকে ই-পর্চা বলে। তো উদাহরণ, ভূমি অফিসের ওয়েবসাইট থেকে অনলাইনে পর্চা দেখা বা ডাউনলোড করা। এটার একটা সুবিধা আমি বুক করছি, তাই আমি জানি কত ইজি, কত আরাম লাগছে আমার কাছে। তারপর হচ্ছে ই-পুরজি, আখ সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে চাষীদের কাছে পাঠানোর ব্যবস্থা হচ্ছে ই-পুরজি। এই যে আখ সংক্রান্ত, অর্থাৎ যারা কি আখ রোপণ করে বা আখ চাষ করে তাদের কাছে যদি আমরা কোনো তথ্য ইলেকট্রনিক উপায়ে বা ডিজিটালি যদি আমরা পাঠাই, তখন তাকে বলে ই-পুরজি বলে। আখ সরবরাহ সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে চাষীদের কাছে পাঠানোর ব্যবস্থাকে ই-পুরজি বলে। উদাহরণ, মোবাইল এসএমএস এর মাধ্যমে চিনি কলে আখ দেওয়ার তারিখ জানানো। কত সুন্দর, কত সুন্দর হয়ে গেল বিষয়টা। তারপর হচ্ছে ৪ নম্বর, যৌথ মূলধনী কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি। যে কোম্পানি একাধিক অংশীদারদের মূলধনের সমন্বয়ে গঠিত। যে যৌথ মানে কি? যৌথ মানেই তো এক বা একাধিক কোম্পানি মিলে। যে কোম্পানি একাধিক অংশীদারের মূলধনের সমন্বয়ে গঠিত হয় এবং শেয়ার ভাগে মালিকানা বিভক্ত থাকে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। যেমন ব্যাংক আর বীমা কোম্পানি, যেমন ব্যাংক আর বীমা কোম্পানি। তো এই তো ছিল পার্ট ৫ নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।